প্রথম প্রশ্ন হচ্ছে যে কসবায় গতকাল যে দুষ্কৃতী ধরা পড়েছে সে পরিষ্কার করেছে সুশান্ত ঘোষ এবং ঘনিষ্ঠ হায়দার বলে এক সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ হায়দার বলে একজন আমাকে 2000 স্কয়ার ফিট জায়গা আমার 2000 স্কয়ার ফিট জায়গা দখল করে নিয়েছে। তার ফলে আক্রমণবশত ঘটনা করেছে। সুশান্ত ঘোষ হায়দার বা ওই ধরা পড়া ব্যক্তি কাউকেই চেনে না বলে দাবি করলেও হায়দার কিন্তু আজকে জায়গা দখলের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। এই গন্ডগোল নিয়ে যদিও লিপিকা আছে সরাসরি বিবাদের প্রসঙ্গ না তুলে বলেছেন আমি শুধুমাত্র আমার ওয়ার্ড নিয়ে থাকি, অন্য কোথাও যাই না, গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই ইত্যাদি ইত্যাদি। দেখা গেছে যে মার্ডার করেছে সে এবং যাকে তোলা দিয়েছিল পরস্পর চেনে আর প্রশ্ন হলো এর মধ্যে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস যে ব্যবস্থা তৈরি করেছে তাদের প্রত্যেক কাউন্সিলর নিজের এলাকায় একটা করে সাম্রাজ্য তৈরি করে, এক একজনের প্রাসাদোপম বাড়ি। কেউ আবার যখন ইডি সিবিআই খুব তৎপরতা বেড়েছিল বাড়ি ত্রিপল দিয়ে ডেকে রেখেছে। এখন যে সুশান্ত ঘোষকে নিয়ে এত আলোচনা, সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বল, সমস্ত সরকারি জমিকে আজকে বেসরকারি ভাবে হোটেল বানিয়ে ফেলেছে, বেআইনি ভাবে চলেছে, ফুটপাত দখল হয়েছে, পুরো এলাকাটাই দখলদারি চলেছে, বিপুল সাম্রাজ্যের অধিকারী। ফিরহাদ হাকিম এসব নিয়ে কথা না বলে পুলিশের সমালোচনা করছেন। উনি কি ওই জায়গাগুলোকে করুন না, সরকারি জমিগুলোকে মুক্ত করে দিন আগে। দেখুন ওদের মধ্যে ব্যাপার, ওরা গুলি ছুটবে না রসগোল্লা ছুটবে তো তৃণমূল বলতে পারে, আমরা কি বলবো। কসবার কাউন্সিলর বড় চেয়ারম্যান ওকে এই প্রথম নয়, পুলিশ বলছে যে এর আগে একাধিকবার ট্রাই করা হয়েছে মারার জন্য। আন্তরাজ্য গ্যাং কাজ করছে, সভাপতি এটা বিস্ময় জাগে। এটা পারিবারিক বিবাদও কোনো কারণ হতে পারে না? এটা কি শুধুমাত্র জমি বা 75-25-এর হিসাব, নাকি সকলকে দিয়ে খাওয়ার এই সমবন্টন নীতি বা সংঘবদ্ধ জীবনের মধ্যে কোনো চির ধরেছিল কিনা তার জন্য আক্রমণ, সেটা বুঝতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এই ঘটনার পরে ফিরহাদ হাকিম যে ভাষায় পুলিশের সমালোচনা করেছে, বলেছেন এনাকে এখন আপনারা এক করুন, তাহলে কি এই যে নেতারাও এখন ভয়ে ভয় পাচ্ছে? না, আপনার মনে আছে যখন খিদিরপুরে একজন পুলিশ অফিসারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল একটা কলেজের মধ্যে? সেদিন ফিরহাদ হাকিম ঘটনাস্থলে পৌঁছে মুখ্যমন্ত্রীকে ফোন করে বলছিলেন, দিদি চিন্তা করবেন না, সব আমি দেখে নিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। আর তারপরে যে ব্যক্তি খুনের দায়ে অভিযুক্ত সে বেলও পেয়ে গেছে, আবার তৃণমূলে সম্পৃক্ত হয়ে গেছে। সুতরাং যে ব্যবস্থা তৃণমূল তৈরি করেছে তার তো ফল পেতে হবে। আর প্রশ্নটা হলো উনি এই সমস্ত কথা ক্যাবিনেট বৈঠকে তোলেন না কেন? পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী, তাহলে উনি কার সম্পর্কে প্রশ্ন করছেন? পুলিশ তো কোনো স্বতন্ত্র অস্তিত্ব নয়। উত্তরাধিকারী মিটিং করতে গেলে 3500 পুলিশের বাহিনী তার জন্য সঙ্গে যায়। মহিলা পুলিশরা যায় যাদের জন্য কোনো শৌচালয়ের ব্যবস্থা থাকে না, কিন্তু তারপরেও তাদের ডিউটি করতে হয়। তখন এগুলো দেখতে পান না উনি? কসবা এই ঘটনা ঘটলো কসবা সংলগ্ন মুকুন্দপুরে 11টার সময় দুষ্কৃতী ঢুকে সোনার দোকান লুটপাটের চেষ্টা করে, বাধা দিতে গেলে মালিকের গলায় কোপ মেরেছে, মালিক হাসপাতালে ভর্তি, এলাকার লোক বলেছে পুরো এলাকা জুড়ে একটা উত্তেজনা আশঙ্কা হয়েছে, সন্ত্রাসের পরিবেশ। এলাকার মানুষ এদের থেকে পরিত্রাণ চায়, মুক্তি চায়। এলাকার মানুষ এখন সমস্ত জায়গায় তৃণমূলের স্বর্গবাস চায়। আরেকটা বলে যে শওকত মোল্লা বলেছে স্বাধীনতার পরে একমাত্র পশ্চিমবঙ্গেই সরকারি কোনো পরীক্ষা না দিয়ে সরকারি চাকরি পাওয়া পেয়েছে লোকে। হ্যাঁ, যেমন সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ। সিভিক পুলিশের অত্যাচারের ঘটনা এত বড় আর্থিকর কাণ্ড ঘটলো, সেই সিভিক পুলিশের একের পর এক ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের প্রতি অস্বস্তিতে করতে হচ্ছে, সেই সিভিকের চাকরি পাওয়া উনি গ্লোরিফাই করছে। সত্য এবং কর্মসূচিকে সরলতার সঙ্গে, সততার সঙ্গে কি করে মানুষের সামনে উপস্থাপিত করতে হয় তা ওনার থেকে এই প্রজন্মের শেখা উচিত। তৃণমূলের যেটা কর্মসূচি, চাকরি বিক্রির কর্মসূচি, তৃণমূলের যেটা কর্মসূচি পরীক্ষা তুলে দিয়ে তৃণমূল রাজ প্রতিষ্ঠা করার কর্মসূচি, যেভাবে তৃণমূল চালিয়েছে, WBCS পরীক্ষাকেও পর্যন্ত ছাড়েনি, ডাক্তারদের পোস্ট গ্রাজুয়েশনের
পরীক্ষাতেও তৃণমূলের দখলদারি, 40,000 চাকরি বিক্রি। তো সেটাই তো উনি খুব সহজভাবে বলেছেন। শূন্য পেয়েও, পরীক্ষা না দিয়েও, বাংলাদেশ থেকে এসে এখানে ফেক আধার কার্ড তৈরি করেও যে সরকারি চাকরি করা যায়, স্কুলের শিক্ষক হওয়া যায়, সেটা তৃণমূল দেখিয়েছে। সেই কথাটাই উনি সরলতার সঙ্গে বলেছেন। অনেক অনেক অভিনন্দন। সুশান্ত ভার্সেস লিপিকা মান্নার গন্ডগোল, এটা সবাই জানে, এলাকায় প্রচুর দিন ধরে চলছে। গতকাল সুশান্ত সেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন এই প্রসঙ্গের ব্যাপারে। আজকে লিপিকা বলছেন যে আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমি এর মধ্যে নেই, আমি শুধুমাত্র ওয়ার্ড নিয়ে। কেন ওপাশে আরেক ভদ্রলোক আছেন, ওনার সঙ্গে ওনার একটা ভালোবাসার সম্পর্ক আছে, দুষ্টু মিষ্টি সম্পর্ক আছে, সেটাও পূর্ব দিনে, শুধু লিপিকা নয়। তো সেজন্য কে যে করলো, পারিবারিক আক্রোশ থেকে হলো, না টাকা পয়সার জমির ভাগ বটরা, সরকারি জমি দখলদারি, কোনটা নিয়ে হয়েছে সেটা আমরা বলতে পারবো না। ওটা তৃণমূলই বলতে পারবে, ফিরাদ হাকিম বলতে পারবেন। উনি যেরকম এগিয়ে এসে একটা আগ্রাসী ভাবে পুলিশের উপরে ঝাঁপিয়ে পড়েছেন, উনি বলতে পারবেন আসল রহস্যটা কি। আরেকটা বিষয় হচ্ছে আর্থিক কারণে নির্যাতনের ঘটনা আজকে 100 দিন, বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে, অভিযোগ হচ্ছে, এই ঘটনা তো ঘটতে 100 দিন পার হয়ে গেল। বিচার কোথায়? বিচার তো হয়নি। বিচার কোথায়, তার জন্য আদালতে যেতে হবে। বিজেপিতে বিচার নিয়ে বসে নেই। আমরাও চাই অপরাধীরা শাস্তি পায়। আমরা এই আন্দোলনের প্রতি আমাদের সহমর্মিতা সমর্থন জানিয়েছি। সলিডারিটি এক্সপ্রেস করতে গিয়ে আমাদের গোব্যাক স্লোগান শুনতে হয়েছে। আপনি যেখানে বসে সাংবাদিক সম্মেলন করছেন, রাত্রিবেলা ডাক্তাররা এখানে দিনের পর দিন রাত কাটিয়েছে, তাও বাইরে কিছু লোক এসে নরেন্দ্র মোদীর মুখে সিগারেটের বাট গুঁজে দিয়ে গেছে। তারপরেও তো আমরা সমর্থন করছি। আমরাও তো চাই বিচার তাড়াতাড়ি হোক, অপরাধী শাস্তি পাক। গতকাল বীরভূমে তৃণমূলের কোর কমিটির মিটিং ছিল। মিটিং এ অনুব্রত মণ্ডল, কাজল শেখ দুজনে উপস্থিত ছিলেন। মিটিং শেষে ঘোষণা করা হয় অনুব্রত মণ্ডল কোর কমিটির চেয়ারম্যান। মিটিং শেষ হয়ে যাওয়ার সময়, বেরিয়ে যাওয়ার সময় কাজল শেখ বলে যান কে চেয়ারম্যান। অনুব্রত মণ্ডলের ছোট সময়। আজকে গাজনে একটা অনুষ্ঠান করতে গিয়ে শতাব্দীদাকে জিজ্ঞেস করা হয়েছিল, শতাব্দীরা একই কথা বললেন, অনুব্রত মণ্ডল একজন সদস্য। দেখুন, আপনারা এমন ভাবে সংবাদ মাধ্যমে বিষয়টি উপস্থাপিত করছেন যেন 1937 সালে কোনো এক সময় নেহেরু আর নেতাজি সুভাষচন্দ্র বোস এই দুজনের একটা বৈঠক হয়েছে, মানে এরকম ভাবে বিষয়টাকে তুলে ধরা হচ্ছে সংবাদ মাধ্যমে। আসলে এদের মানুষ কোনো কর্তব্যের মধ্যেই নেয় না। মানুষ তৃণমূলকে একটা ভিন গ্রহের জীব বলে মনে করছে। তৃণমূলের থেকে যত তাড়াতাড়ি তারা মুক্তি পেতে পারে সেটার জন্য চেষ্টা করছেন। কে কাজল শেখ, কে অনুব্রত মণ্ডল বা কে শতাব্দীরা, এটা বড় কথা না। প্রশ্ন হলো তৃণমূলটা এক, তৃণমূলটা গোল, না ভূত না ভবিষ্যতে। এ এক অভূতপূর্ব রাজনৈতিক দল। এ আগে কোনোদিন তৈরি হয়নি এবং ভবিষ্যতে কোনোদিন তৈরি হবে না। মানুষ এদের থেকে আপাতত একটু বিশ্রাম চাইছে। আপনি দুষ্টু মিষ্টি সম্পর্কে কথা বলছেন কসবাকাণ্ডে, আর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন সিপিএম আর বিজেপি করেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন কসবাকাণ্ডে গুলি চলার পেছনে সিপিএম আর বিজেপি কাজ আছে। ওনার পাকা বেল খাওয়ার দরকার। শরীরও ঠান্ডা থাকবে, পেটও ঠান্ডা থাকবে, মাথা হয়তো ঠান্ডা থাকবে। এটা খান উনি আপাতত। শরীরের পক্ষেও ভালো, ওনার পক্ষেও ভালো, আর ওনার রাজনীতির পক্ষ। সুমিত্রা, গতকাল ফিরহাদ হাকিম বলেছিলেন অ্যাক্ট নাও, এনাফ ইজ এনাফ। আজ লালবাজারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা শহর জুড়ে সন্ধ্যে 6টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত আজ এবং কাল নাকা তল্লাশি। পুলিশ কোথায় তল্লাশি করে? সবাই তো তৃণমূল, তৃণমূলের বাড়িতে পুলিশ যেতে পারবে না। সমস্ত দুষ্কৃতী তৃণমূল। আগে আমরা অতীতে গুন্ডাদের কথা শুনতাম, গ্যাংস্টারের কথা শুনেছি, এখন তো কাউন্সিলররাই পুরো এলাকার দখল নিয়ে নিয়েছে। পুলিশ কার বাড়িতে ঢুকবে? তৃণমূলে তো আর মানে কেউ অহিংস নীতি নিয়ে চলছে না। তৃণমূলের পথটা হচ্ছে খুঞ্জকুমের পথ। 2021 সালের পরে 27 দিনে আমাদের 56 জন কর্মীকে খুন করলো। এটাই তো তৃণমূল। তাদের কাছে আবার শান্তি, পুলিশের নাকা তল্লাশি। পুলিশ বরঞ্চ ওই আগামী 2 দিন ধরে যাতে তৃণমূল যোগ না বেরোয় সেইটাকে প্রমাণ লোপ করে দেওয়ার জন্য যা যা দরকার হয় সেটা করবে। আপনি বলছেন নাকা তল্লাশিটা
আইওয়াসের কোনো প্রশ্নই নেই। পুলিশের কাজ হচ্ছে, আমরা দেখেছি তো, ভোট পরবর্তী হিংসায় কোর্টের নির্দেশ এবং নজরদারির পরে যখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা তদন্তের নামে, তখন সাক্ষীদের হস্টাইল করা, প্রমাণ লোপ করা, আতঙ্কের আবহ তৈরি করে যারা কেস করেছিলেন তাদের যারা উইথড্র করেন, সরে আসেন, তার জন্য তাদের উপদেশ দেওয়া, এটাই ছিল পুলিশের ভূমিকা। এই পুলিশ নাকা তল্লাশি করবে কোথায়? সবচেয়ে তো প্রথম তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করতে হবে। কিন্তু হাওড়ার তপন দত্ত থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত শেষ হয়নি। গত 2 বছরে তৃণমূলকে খুন করেছে 90% ঘটনা। কিন্তু কিছুদিন আগে যেটা প্রশ্ন উঠেছে যে কলকাতা শহর নিরাপদ শহর, সেফেস্ট সিটি, সেই তকমা পেয়েছিল, সেই কলকাতা শহরে যদি বড় চেয়ারম্যান তাকে এভাবে প্রকাশ্যে তার উপর হামলা চলে, তার আগে পাটুলির ঘটনা, কলকাতা শহর সম্পর্কে মানুষের কি ধারণা? যা ধারণা হওয়ার সেটা হয়ে গেছে, এখন আর বদলাবে না। এখন আর অনেক সাবান ব্যবহার করলেও কালিয়া তোলা যাবে। কলকাতাকে মানুষ এখন একটা দুষ্কৃতীদের শহর বলে মনে করছে, এবং এখানে মানুষের কোনো নিরাপত্তা নেই, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বাচ্ছন্দ্য গতিবিধি নেই, বিনিয়োগের উপযুক্ত পরিবেশ নেই, মেধার মর্যাদা নেই। এটাই হচ্ছে এই মুহূর্তে কলকাতা এবং পশ্চিমবঙ্গের পরিচয় সারা দেশবাসী এবং সারা বিশ্ববাসী। 26শে বিধানসভা ভোট রয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন বিরোধীরা 30টার বেশি আসন পাবে, এখন থেকে বলে দিচ্ছি। উনি যদি বলে আনন্দ পায়, তোমার তো কোনো অসুবিধা নেই ভাই। কেউ যদি আনন্দ পায় বলে খুশি হয়, তো কেন বিরক্ত বলতে দাও। বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা, তার নাম সে আবার কে? হ্যাঁ, তৃণমূলের বিধায়ক ও। গিয়াসউদ্দিন মোল্লা, তার একটা নাম ফলক লাগানো গাড়ি দুর্ঘটনা কবলে পড়েছে, 3 জন মারা গেছে। ইস, বিধায়ক বলছেন এ গাড়ি আমার নয়, ও গাড়ি সম্পর্কে আমি কিছু জানি না, অথচ ওনার ফলক, তৃণমূলের লোক সব গাড়িতে আছে। হয়তো উনি ওদের মানে সদ্গতি কামনা করছিলেন, সেই জন্যই হয়তো উনি এখন বলছেন না ওটা ওনার গাড়ি। এর মধ্যেও কোনো রহস্য লুকিয়ে আছে কিনা, গাড়ি দুর্ঘটনার পেছনে কোনো অন্য কারণ আছে কিনা, এটা দুর্ঘটনা না ওই যেটা মুখ্যমন্ত্রী বলেন ম্যানমেড দুর্ঘটনা, সেটা দেখতে হবে। শহরে আবার পুলিশ আক্রান্ত হয়েছে, মালঞ্চের সামনে একজন ট্রাফিক পুলিশ গন্ডগোল থামাতে গেছেন, তিনি মারতে গেছেন। মালঞ্চ এখন মুক্তাঞ্চল হয়ে গেছে, মালঞ্চর সেই আর সুর নেই। মালঞ্চর এই পুরো এলাকাটাই একটা বিশেষ শান্তিপূর্ণ মানুষের বসবাস হয়ে গেছে, সুতরাং স্বাভাবিকভাবেই মালঞ্চে পুলিশ আক্রান্ত হচ্ছে। দুর্ভাগ্য এটাই, এটা খুব ভয়ের বিষয় যে পুলিশ বারবার আক্রান্ত হচ্ছে, তার মানে নিরাপত্তা তো অনেক দূরের কথা, এই সমাজটাই নিয়ন্ত্রণহীন।